আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের কলকাতা থেকে দার্জিলিং ভ্রমণের যাত্রায়। কলকাতার কোলাহল থেকে বেরিয়ে পাহাড়ের শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের দিকে যাত্রা শুরু করছি আমরা। এই সফরে থাকছে ট্রেন, রাস্তা আর পাহাড়ি পথের অসাধারণ অভিজ্ঞতা, সঙ্গে চা বাগান, দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য আপনাদের অপেক্ষায় রয়েছে। তাহলে চলুন এই যাত্রায় আমাদের সঙ্গী হন। লাগেজপত্র গুছিয়ে বাড়ি থেকে সোজা চলে এলাম শিয়ালদহ স্টেশনের মেন শাখায়। আমাদের ট্রেন ছিল 12 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদহ টু নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার ছিল S4 আর আমার সিট নাম্বার ছিল 16। ঠিক সময় মতোই ট্রেন রওনা দিয়ে দিল শিয়ালদহ স্টেশন থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে। প্ল্যান মতোই দুজনের বাড়ির থেকে নিয়ে যাওয়া খাবার দিয়েই ডিনার সেরে ফেললাম সবাই। এই ট্রেন তার গন্তব্যে পৌঁছানোর মাঝে দাঁড়াবে মোট 7টি স্টেশনে। পদাতিক এক্সপ্রেস ছাড়াও আরো অনেক ট্রেন শিয়ালদহ, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায় এনজেপির উদ্দেশ্যে। পরের দিন সকালটা শুরু হলো 1 কাপ কফি ও একটা কেক দিয়ে। তারপর ঘন্টাখানেক পরে 20 টাকার মশলা মুড়ি খেয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম এনজেপির দিকে। এই ট্রেনে টয়লেটটা এখনো পর্যন্ত মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, জলেরও কোনো রকম প্রবলেম হয়নি। তাছাড়া মাঝে মধ্যেই স্টাফরা এসে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছেন। সমতলের চা বাগানের মধ্যে দিয়ে ট্রেন এগিয়ে চলছিল তার গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু হঠাৎই বারসই জংশনে এসে ট্রেন দাঁড়িয়ে পড়েছিল 2 ঘন্টা 40 মিনিটের মতো। শেষমেশ অনেক লেট করেই ট্রেন একে একে বারসই জংশন, ডালখোলা এবং কিষানগঞ্জ পেরিয়ে পৌঁছালো এনজেপিতে। ফাইনালি 3 ঘন্টা লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এনজেপি স্টেশনে। যেখানে পৌঁছানোর কথা ছিল 9টা 20, সেখানে পৌঁছেছে 12টা 22-এ। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব বাইরের দিকে। আগের সেই এনজেপি স্টেশনকে চেনা এখন যেন বড়ই দায়, কারণ স্টেশন বড় করার কাজ চলছে, তাই 5-7 মিনিট হাঁটা পথেই পৌঁছাতে হবে গাড়ির স্ট্যান্ডের দিকে। স্টেশনের বাইরে প্রচুর খাবারের হোটেল রয়েছে। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর অনেকটা রাস্তা যেতে হবে, তাই আমরা একটা হোটেল থেকে লাঞ্চ সেরে নিলাম। আজকে আমরা দার্জিলিং যাব শেয়ার কারে, তাই অনেকক্ষণ দাম দর করার পর একটা গাড়ি পেয়েই গেলাম, আর ভাড়া পড়লো মাথাপিছু গাড়িতে 330 টাকা করে। শেয়ার কারে না গিয়ে তোমরা গাড়ি রিজার্ভ করেও যেতে পারো। সেক্ষেত্রে ছোট গাড়ির জন্য লাগবে 2,500 থেকে 3,000 টাকা এবং বড় গাড়ির জন্য লাগবে 3,500 থেকে 4,500 টাকা। এছাড়াও এনজেপি স্টেশন থেকে টোটোতে কিংবা অটোতে করে চলে যাওয়া যায় শিলিগুড়ি তেনজিং নোরকে বাস স্ট্যান্ডে। সেখান থেকেও শেয়ার কার অ্যাভেলেবেল। এছাড়াও 105 টাকার বিনিময়ে বাসে করে খুব সহজেই পৌঁছে যেতে পারো দার্জিলিংয়ে। দার্জিলিং যেতে এখনো বেশ কিছুটা টাইম বাকি রয়েছে, আর যাওয়ার সময় ড্রাইভার দাদা একটা দোকানের সামনে দাঁড়িয়েছে, আর এখান থেকেই আমরা খেয়ে নিচ্ছি পাহাড়ি মোমো। আমরা আজকে দার্জিলিং যাচ্ছি কার্শিয়ানের রাস্তা ধরে।
হোটেল রুমটাই বা কিরকম, হোটেলের রুমের প্রাইসই বা কত, সমস্ত ডিটেলস তোমাদের জানাবো। তার আগে ঝটপট ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই। ফ্রেশ হয়ে কফি খেয়ে নিয়েছি আর আগামী 2 রাত আমরা থাকবো হোটেল ক্যাপিটালে। এই হলো হোটেলের রিসেপশন আর আমাদের রুম ভাড়া পড়েছে পার ডে 1500 টাকা করে। এই রুম ভাড়া কিন্তু ফিক্সড নয়, বিভিন্ন সিজনে প্রাইস বাড়ে ও কমে। চলো আমাদের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। রুমটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। রুমে যা যা প্রয়োজন যাবতীয় সমস্ত জিনিসই রয়েছে। এখানে দেখছি একটা ইলেকট্রিক কেটেলও দিয়েছে, আর রয়েছে একটি মিরর, একটি টিভি, আর বাইরে রয়েছে ব্যালকনি। তার আগে আমরা দেখে নেব টয়লেটটা। টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় ওয়েস্টার্ন টয়লেট। সঙ্গে 24 ঘন্টার জন্য গিজারের সুব্যবস্থাও রয়েছে। এবার চলো ব্যালকনিতে যাওয়া যাক। আমরা রয়েছি একদম ক্লক টাওয়ারের পাশেই। এখান থেকে মল রোড হাঁটা পথে 2-3 মিনিট। সামনেই রয়েছে কেভিন্ডার্স এবং হোপ গ্লেনারিস। চলো একবার মল রোড থেকে ঘুরেই আসা যাক। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি হোপ গ্লেনারিসের সামনে। বাইরে ফটো তোলার জন্য প্রচুর লাইন করেছে, তাই এখন ফটোশুট না করে ভিতরে যাব। চলো। দার্জিলিংয়ের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হলো হোপ গ্লেনারিস। এটি নেহেরু রোডে মলের কাছে একটি সাদা ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর ভবনে অবস্থিত। শোনা যায় ব্রিটিশ শাসনকাল থেকেই এই ক্যাফে ও বেকারি তার ঐতিহ্য ধরে রেখেছে। এখানকার বেসমেন্টে একটি আধুনিক পাব এবং বাস বারও রয়েছে। এখানকার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বেকারি এবং ক্যাফে, সঙ্গে দার্জিলিংয়ের চাও পাওয়া যায়। ফার্স্ট ফ্লোরে রয়েছে মাল্টি কুইজিন রেস্তোরাঁ, যেখানে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। আমরাও এখান থেকে পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট এবং বিল পেমেন্ট করে 2 সাইডের দোকানগুলো দেখতে দেখতে সোজা চলে গেলাম মলের কাছে। রাত হয়ে যাওয়ার দরুন অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে, তবে যেই সব দোকানগুলো খোলা ছিল সেইগুলোতেই একবার করে ঢু মারলাম। সবকিছুতে লেট হয়ে গেছে, তাই মেলে এসে দেখি মেল পুরো অন্ধকার হয়ে গেছে। তো কালকে সকালবেলা তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো, তারপরে সাইড সিনে বের হবে। এখানকার স্ট্রিট ডগগুলো এত কিউট, এদের শুধু আদর দিতে হবে। এরা আমাদের চেনেও না জানেও না, কিন্তু আদর খাওয়ার জন্য কিন্তু সামনে চলে আসছে। কি সুন্দর, তাই না? এই এলাকায় অনেকগুলি নামকরা রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে ফুডি ভাইবস থেকে আমরা ডিনার সেরে নিলাম। খাবারের টেস্ট ছিল বেশ সুস্বাদু এবং দামটাও ছিল রিজনেবল। কলকাতা থেকে দার্জিলিং এর হোটেল পর্যন্ত আসতে যা যা সিচুয়েশন এসেছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই একেবারে ডিনার সেরে প্যাকেজ হয়ে গেছি কম্বলের ভিতরে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সাইট সিনে বেরোনোর আগে। তো এখনের জন্য গুড নাইট। গুড
গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দার্জিলিং। এখন ঘড়িতে বাজে সকাল 6:10 আর ভীষণ ঠান্ডা পড়েছে এখানে। হোটেল রুমের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। চায়ে চুমুক দিয়েই সোজা বেরিয়ে পড়লাম মলে যাওয়ার জন্য। তোমাদের বলেছিলাম সকালের মল রোড কেমন হয় দেখাবো। মল রোড হলো দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী স্থান। এটি শহরের কেন্দ্রে অবস্থিত। মল রোড পর্যটকদের হাঁটাহাঁটি এবং আরামদায়ক সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। এখানে যানবাহন প্রবেশ একেবারে নিষিদ্ধ। আমরা যেহেতু সাইট সিনে বের হব, তাই বেশি লেট না করেই চলে এলাম আমাদের হোটেলের সামনে। এখান থেকেই সাইট সিনে ঘোরার জন্য গাড়িগুলো ছাড়ে। রাস্তার কাজ চলার দরুন আমরা আজকে রক গার্ডেন ঘুরে দেখতে পারবো না। প্রথমেই আমরা দেখতে চলে এসেছি জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। এটি হলো জাপানিজ টেম্পল, যা নিপ্পনজি মন্দির নামেও পরিচিত। এটি নির্মিত হয় 1972 সালে। জাপানিজ স্থাপত্য শৈলীতে নির্মিত একটি সুন্দর মন্দির হলো এটি। এখানে বৌদ্ধ প্রার্থনা ও ধ্যান অনুষ্ঠিত হয়। এটি খোলা থাকে প্রতিদিন ভোর 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা একই জায়গায় পাশাপাশি অবস্থিত। এখানে বৌদ্ধ ধর্মের শান্তির বার্তা ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। জাপানিজ টেম্পলের ঠিক পাশেই রয়েছে পিস প্যাগোডা। পিস প্যাগোডা হলো বিশ্ব শান্তির প্রতীক। প্যাগোডাটির চারপাশে বুদ্ধের 4টি ভাস্কর্য রয়েছে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা। জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজি এটি নির্মাণ করেন 1972 সালে। সাদা রঙের এই প্যাগোডাটি 28.5 মিটার উচ্চতা বিশিষ্ট এবং এর ব্যাস হলো 23 মিটার। এই জায়গাটি সমস্ত ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত। এবারে আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানকার টিকিট প্রাইস হলো 10 বছরের ঊর্ধ্ব থেকে প্রত্যেকের জন্য 50 টাকা করে, আর 10 বছরের নিচের বাচ্চাদের কোনো রকম টিকিট লাগে না। বাতাসিয়া লুপ হলো দার্জিলিংয়ের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক স্থান। এটি একটি অসাধারণ প্রকৌশল কীর্তি, যা মূলত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রেন চলাচলের জন্য নির্মিত। এখানে একটি ওয়্যার মেমোরিয়ালও তৈরি করা রয়েছে। তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করতেই পারো। 1919 সালে নির্মিত বাতাসিয়া লুপ পাহাড়ি রেলপথে ট্রেনের উচ্চতা পরিবর্তনের জন্য ডিজাইন করা হয়েছিল। টয় ট্রেন জয় রাইড শুরু হয় দার্জিলিং থেকে এবং বাতাসিয়া লুপ হয়ে যায় ঘুম স্টেশন পর্যন্ত। এখানে 50 টাকা করে বাইনোকুলারের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখানো হচ্ছে। বাতাসিয়া লুপ থেকে দেখা যায় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। বাতাসিয়া লুপে 10 মিনিটের জন্য টয় ট্রেনগুলি এসে দাঁড়ায়। স্টিম ইঞ্জিনের পরেই আসছে ডিজেল ইঞ্জিনের টয় ট্রেনটি।
অর্থাৎ স্টিম ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন দুটোর প্রাইস কিন্তু আলাদা আলাদা। তোমরা যদি স্টিম ইঞ্জিনের টয় ট্রেন চড়তে চাও তাহলে তোমাদের প্রতিজনে দিতে হবে 1500 টাকা করে, আর যদি ডিজেল ইঞ্জিনের টয় ট্রেনটা চড়তে চাও তাহলে প্রতিজনে দিতে হবে 1000 টাকা করে। যেহেতু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি তাই স্টিম ওঠা চিকেন মোমো খেতে খেতে চলে এলাম ডালি মনেস্ট্রি দেখতে। দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে জোরবাংলা রোডে এই মনাস্ট্রিটি অবস্থিত। মনেস্ট্রির গেট থেকে শুরু করে প্রধান প্রার্থনা কক্ষ পর্যন্ত প্রতিটি অংশে সমৃদ্ধ কারুকার্য এবং চিত্রকলা দেখা যায়। এই মনাস্ট্রিতে প্রবেশ করতে গেলে পার পার্সন 20 টাকা করে টিকিট কাটতে হয়, আর মিউজিয়ামের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তাই তোমরা যখন দার্জিলিং এর সাইট সিন করতে আসবে অবশ্যই এই ডালি মনাস্ট্রি ঘুরে দেখো। 1971 সালে 14তম দলাই লামা তেনজিন গিয়াৎসোর নির্দেশে এই মনেস্ট্রিটি প্রতিষ্ঠিত হয়। এখানকার উজ্জ্বল রং, বিশাল প্রার্থনা চক্র এবং শিল্প সমৃদ্ধ দেওয়াল চিত্র পর্যটকদের মন জয় করে নেয়। এই ডালি মনেস্ট্রির স্থাপত্য তিব্বতী শিল্পের অপূর্ব নিদর্শন। মনেস্ট্রির প্রধান প্রার্থনা কক্ষে একটি বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে। এই জায়গাটি কেবলমাত্র প্রার্থনার স্থান নয়, বরং এটি একটি শিক্ষা কেন্দ্র। এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা ধর্মীয় এবং তিব্বতী সংস্কৃতির নানা বিষয় শিখে থাকেন। দার্জিলিং শহরের মল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে 7000 ফুট উচ্চতায় এই জু অবস্থিত। এখানে প্রবেশ করতে গেলে 6 বছরের ঊর্ধ্ব থেকে প্রত্যেকের জন্যই 110 টাকা করে টিকিট লাগে। 1958 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা ভারতের প্রথম হিমালয়ান প্রজাতি সংরক্ষণ কেন্দ্র। এবারে চলে এসেছি আমাদের পরের ডেস্টিনেশন পদ্মজা নাইডু জু দেখতে। এই চিড়িয়াখানাটি মূলত বিরল এবং বিপন্ন হিমালয়ান প্রাণীদের সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য বিখ্যাত। চিড়িয়াখানাটির মধ্যে রয়েছে হিমালয়ান লাল পান্ডা, তুষার চিতা, হিমালয়ান নেকড়ে এবং সাইবেরিয়ান বাঘ। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির হিমালয়ান পাখি। মনাল এবং কলিজ ফিজেন্ট এই চিড়িয়াখানার মূল আকর্ষণ। এছাড়াও রয়েছে তিব্বতী নেকড়ে, ব্ল্যাক হিমালয়ান ভাল্লুক এবং লেপার্ড। যতগুলো প্রাণীদের নাম আমি উচ্চারণ করলাম, চলো একে একে সবগুলো ঘুরে দেখে নেওয়া যাক। মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহের প্রত্যেক দিনই সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চিড়িয়াখানাটি খোলা থাকে এবং বিকেল 4:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়ে থাকে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা পদ্মজা নাইডুর নামে নামকরণ করা হয়েছে এই চিড়িয়াখানাটির। জু থেকে চলে এসেছি রোপওয়ে চড়তে, আর আমাদের যিনি ড্রাইভার দাদা তিনিই আমাদের টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন। এবার যাব ভিতরে রোপওয়ে চড়তে। উপর থেকে ভিউটা কীরকম লাগে তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো ভিতরে যাওয়া যাক। রোপওয়ের টিকিট মূল্য 3 বছর থেকে 7 বছর পর্যন্ত 130 টাকা এবং 7 বছরের ঊর্ধ্ব থেকে প্রত্যেকের জন্যই 260 টাকা করে। রোপওয়ে চলাচল করে প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। রোপওয়ে চড়ার জন্য আগে থেকে টিকিট কেটে নিতে হবে। যেহেতু আমাদের ড্রাইভার দাদা সমস্ত টিকিটের ব্যবস্থাটাই করে দিয়েছিল, তাই আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। দার্জিলিংয়ে রোপওয়ে সিংমারি থেকে শুরু করে 7000 ফুট উচ্চতা থেকে 800 ফুট উচ্চতায় নেমে আসে। এটি প্রায় 40 মিনিটের একটি ভ্রমণ এবং যাত্রীরা সমগ্র উপত্যকা, চা বাগান এবং পাহাড়ি দৃশ্য উপভোগ করতে পারেন। রোপওয়ে থেকে নেমে একটু লেমন টি খেয়ে আবারও রওনা দিলাম ওপারে যাওয়ার জন্য। উপর থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য একটি অসাধারণ মাধ্যম হলো এই রোপওয়ে।
একটি কেবল কারে মোট 6 জন করে বসার ব্যবস্থা আছে। দার্জিলিং এর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি গ্রাম এবং ঐতিহ্যবাহী জায়গাগুলোর সঙ্গে দিনটা আজকে ভালোভাবেই কাটালাম। আমরা আজকে সারাদিনের ট্রিপটা অবিনাশ ভাইয়ার সঙ্গে করেছি। তোমরা যদি দার্জিলিং এর সাইট সিন করতে চাও অবশ্যই যোগাযোগ করতেই পারো অবিনাশ ভাইয়ার সঙ্গে। मेरा नाम है अविनाश और मैं दार्जिलिंग में टैक्सी चलाता हूँ, तो कोई भी टूर करने के लिए मेरे साथ कांटेक्ट कर सकते हैं। मेरा कांटेक्ट नंबर है 7001089647। সারাদিনের ক্লান্তি শেষে ডিনার সেরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ওয়ান্স अगेन গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দার্জিলিং। দার্জিলিং এ ঘুরতে আসবো আর প্লেনারিজের সঙ্গে ফটোশুট করবো না, এটা তো হতেই পারে না, তাই আমরাও চলে এসেছি এখানে ফটো। গতকাল মলে এসে দেখেছিলাম হর্স রাইড হচ্ছে, তো চলো দাম দর করে দেখি। তোমরা যদি মলে ঘুরতে এসে এই পনি রাইড করতে চাও তাহলে 3 রাউন্ডের জন্য 100 টাকা করে পার পারসন নেওয়া হয়েছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said. দার্জিলিং এর মল রোড থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় মহাকাল মন্দিরে। মন্দিরে পৌঁছাতে হলে কিছুটা উপরে উঠতে হবে। এখানেও থাকার জন্য হোমস্টে রয়েছে। মহাকাল মন্দিরটি দার্জিলিং এর বিখ্যাত অবজারভেটরি হিল এলাকায় অবস্থিত। মন্দিরের কাছাকাছি যেতেই দেখতে পেলাম এখানে ভোগ রান্নার প্রস্তুতি চলছে। শিবরাত্রি, দুর্গাপুজো এবং বুদ্ধ পূর্ণিমার সময় এখানে বিশেষ পুজো হয়। মন্দির প্রাঙ্গণে রঙিন প্রার্থনার পতাকা এবং মন্দির চত্বরে হিন্দু পূজা ও বৌদ্ধ ধ্যান একসঙ্গে হয়, যা সম্প্রীতির প্রতীক। মহাকাল মন্দিরটি 1782 সালে নির্মিত হয়। এটি প্রাচীন সময় বৌদ্ধ মঠ ছিল, পরে এটি মহাদেব মন্দিরে রূপান্তরিত হয়। এখানে হিন্দু দেবতা মহাদেব, দুর্গা এবং কালী মা পূজিত হন। আবার বৌদ্ধ প্রার্থনাও অনুষ্ঠিত হয়। শহরের কেন্দ্রে একটি পবিত্র স্থান হল দার্জিলিংয়ের এই মহাকাল মন্দির। এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সহাবস্থানের এক অপূর্ব উদাহরণ, যেখানে একসঙ্গে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মেলবন্ধন দেখা যায়। হোটেল রুম থেকে কেভেন্ডার্স 1 মিনিটের হাঁটা পথ। কেভেন্ডার্স হল দার্জিলিংয়ের একটি ঐতিহাসিক এবং জনপ্রিয় রেস্টুরেন্ট ও ক্যাফে, যা শহরের অন্যতম আইকনিক স্থান হিসাবে পরিচিত। সত্যজিৎ রায় পরিচালিত কাঞ্চনজঙ্ঘা অ্যাট কেভেন্ডার্সের শুটিং এখানেই হয়েছিল 1962 সালে। এছাড়াও বলিউডের জনপ্রিয় সিনেমা বার্ফির কিছু শ্যুট কেভেন্ডার্সে করা হয়েছিল, যা এটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। 1905 সালে ব্রিটিশ আমলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি দার্জিলিংয়ের অন্যতম পুরনো ক্যাফে, যা এখনও তার ঐতিহ্যবাহী পরিবেশ এবং খাবারের জন্য জনপ্রিয়। কেভেন্ডার্সের ছাদ থেকে বিভিন্ন পাহাড়ের সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। মহাকাল মন্দির দর্শন করে আসার পরে চলে এসেছি কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করতে। আর পিছনে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ দেখতে লাগছে। এখানকার ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার, যা সসেজ, সালামি, বেকন, ডিম এবং টোস্ট নিয়ে গঠিত এবং খুবই জনপ্রিয়। আমরাও সেগুলো অর্ডার করেছিলাম এবং সঙ্গে নিয়েছিলাম হট চকলেট।
রুমে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই চেক আউট করে বেরিয়ে যাবো আমরা সিটং এর উদ্দেশ্যে। নিচে আমাদের গাড়ি ওয়েট করছে, চলো সিটং এ গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।